আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্ধকারকে রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা রবান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়, এবং সেটাকে ওই 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছর এই যে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে সেদিন লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্রের একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে, যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেতৃত্বে খালেদা জিয়া দিয়ে শুরু। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকায় দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে রাজধানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গুম খুনের পরিবারের শিশুদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় গুম কমিশনের কাজের অগ্রগতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। জুলাই সনদ খসড়া দেয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভায় সূচনা বক্তব্যে এমনটা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার পরবর্তী অংশ সাংসদ নারী প্রতিনিধিত্ব, মহা হিসাবরক্ষক ও ন্যায়পাল নিয়োগ কমিটি নিয়ে আজ আলোচনা হবে। আমাদের সামনে আজকে, আগামীকাল এবং পরশুদিন, অর্থাৎ 29, 30, 31 জুলাই, এই 3 দিন, 31শে জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার। আজ বা কালের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে পারব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে থেকে যুক্ত হচ্ছেন জাহিদ রহমান।
জাহিদ, আজ বৈঠকে কারা অংশ নিয়েছেন এবং কোন কোন বিষয়ে আলোচনায় প্রাধান্য পাচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, ইতিমধ্যেই 30টি রাজনৈতিক দল যারা এর আগেও ঐক্যমত্য কমিশনের সভায় অংশ নিয়েছেন তারাই মূলত আজকের আলোচনায় অংশ নিয়েছেন এবং ইতিমধ্যে আপনি জানিয়েছেন দর্শকদের যে আলোচনার বিষয় যেটি হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে আলোচনার যেটি অংশ ছিল যেগুলো শেষ পর্যায়ে রয়েছে সেটি শেষ করার দায়িত্ব ঐক্যমত্য কমিশন বলছেন যে আমরা আগামী এই আলোচনার মধ্য দিয়েই শেষ করতে চাই এবং পাশাপাশি ন্যায়পাল মহাহিসাব রক্ষকের জন্য যে নিয়োগ সেই নিয়োগের জন্য একটি কমিটি গঠন এবং সেই কমিটির আইন প্রক্রিয়ায় কিনা থাকবে কিনা অথবা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে এবং নারী প্রতিনিধিত্ব সংসদে রয়েছে সেই নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটি জানানো হয়েছে যে 31 জুলাই চূড়ান্ত করার পর যে রাজনৈতিক দলগুলো সনদের মাধ্যমে এটি জাতির সামনে প্রকাশ করা হবে সেই উদ্যোগটি মূলত সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সহসভাপতি আলী রিয়াজ এবং ইতিমধ্যেই আলোচনা হচ্ছে এবং প্রাণবন্ত আলোচনা হচ্ছে যেহেতু শেষ মুহূর্তে আলোচনা চলছে এবং অনেক বিষয় ঐক্যমত্য পৌঁছানো গেছে। বৃষ্টি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে 2/3 আলোচনার ঐক্যমত্য পৌঁছানো গেছে এবং কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এবং বাকি যে আলোচনার বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আসলে একমতে পৌঁছলেই 31 জুলাই আশা করছেন যে সনদ দেওয়া সম্ভব হবে। সুজানা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 12টার পর হেলিপ্যাড থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সকালে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তারা। এদিকে গাজীপুরের রাজবাড়ী এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেলের এই পদযাত্রা ও সমাবেশের প্রস্তুতিও শেষ হয়েছে বলে জানান স্থানীয় নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ পুঁজি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের উত্থানে হতবাক তার গ্রামের বাড়ি নোয়াখালীর নবীপুরের প্রতিবেশীরা। তাদের দাবি, কিছুদিন আগেও রিকশা চালাতেন তার বাবা, মা করতেন অন্যের বাসায় কাজ। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় চলত রাজ্জাকের পড়াশোনা। তবে 5 আগস্টের পর পাল্টে যায় তাদের পরিবারের চিত্র। টিনের ঘরের স্থানে উঠে পাকা দালান। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। এ যেন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। 1 বছর আগেও যার বাড়িতে ছিল টিনের ঘর, বাবা রিকশা চালিয়ে চালাতেন সংসার, 5 আগস্টের পর তাদের বাড়িতেই নির্মাণাধীন পাকা দালান। বনে গেছেন কোটি টাকার মালিক। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয়ক আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের কথা। গত 26 জুলাই সাবেক আওয়ামী লীগ এমপি শাম্মীর গুলশানের বাসা থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতেই গ্রেফতার হন তিনি। ক্ষমতার দাপট দেখাতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবিও তুলতেন রিয়াদ। তার গ্রামের প্রতিবেশীরা বলছেন, সমন্বয় হবার পর থেকেই পাল্টাতে থাকে রাজ্জাকের আচরণ। এত কম সময়ে এমন ধনী হবার রহস্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়। তার পিতা একজন দিনমজুর ছিল, কিন্তু এহেন অবস্থায় আমরা বিগত 6-7 মাস বা 1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার অভূতপূর্ব পরিবর্তন। এলাকার হিসেবে আমরা আজকে বাকরুদ্ধ এবং আমরা লজ্জিত। তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। গত 8-9 মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলি, সে কোথায় হয়েছে সেটা আমরা জানি না। তবে সব অভিযোগ অস্বীকার করে ঋণ ও আত্মীয় স্বজন থেকে আর্থিক সহযোগিতা নিয়ে পাকা বাড়ি বানানো হচ্ছে বলে দাবি তার বড় বোনের। একজন রিকশা চালককে একটা ঘর দিতে পারে না, আমার বড় ভাই একটা চাকরি করে, ও টাকা দিচ্ছে, আমাদের এলাকাবাসী দিচ্ছে, তাহলে সবাই মিলে সহযোগিতা করলে কি একটা ঘর উঠে না? অভিযোগ আছে আওয়ামী আমলে রিয়াদের সখ্যতা ছিল পলাতক এমপি ওবায়দুল কাদেরের ভাইয়ের সঙ্গেও। জুলাই আন্দোলনের ট্যাগ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।
ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা সহ বড় অংশের বিচার শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, টাকা দিয়ে বিচার বন্ধ করা যাবে না। রাজধানীর আইন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের যারা পালিয়ে গেল তারা কিভাবে পালালো তারও বিচার হওয়া প্রয়োজন বলে দাবি করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জুলাই গণহত্যার বিচার নিয়ে কোনো গাফিলতি নেই বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদেরকে আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা পুরো এই স্ট্রাকচারকে আবিষ্কার করেছি, কারা এর সাথে ছিল সেটা জেনেছি, কারা মূল হোতা ছিল, কে স্বপ্নদ্রষ্টা ছিল, কে এক্সিকিউশনে ছিল, সবই আমরা পেয়েছি। এক এক করে সেগুলোর বিচার আমরা করে যাব। আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে টাকা দিয়ে, আমাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ভয় দেখিয়ে বিচার কার্য থেকে বিরতও রাখা যাবে না। বিচার কার্যে কোনো আপোষ করারও সুযোগ কাউকে আমরা ইনশাল্লাহ দেব। রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ৩ জন সহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুরে সর্বশেষ ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, এদের মধ্যে 3 জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে 33 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন 18 জন, আর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে 45 জন রোগী ভর্তি রয়েছে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, দগ্ধদের মধ্যে আর কতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং স্বজন এবং চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? ধন্যবাদ সুজানা। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন 33 জন ভর্তি রয়েছেন। এর মধ্যে 27 জনই কিন্তু শিশু, সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। তবে এর মধ্যে 9 জনের অবস্থা মোটামুটি সংকটাপন্ন, আপনি যেমনটি সংবাদে বলছিলেন। তবে আমরা কিছুক্ষণ আগে খবর নিয়ে জানতে পারি যে গতকাল পরিচালক মহোদয় যে ব্রিফিং করেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন 3 জনের অবস্থা উন্নতির দিকে এবং তাদেরকে হয়তোবা ডিসচার্জ করে দেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা খবর নিয়ে জানতে পারলাম যে 3 জন নয়, আরও 2 জন বাড়ি ফেরার মতো ফিট হয়েছেন, অর্থাৎ সুস্থ রয়েছেন। তবে একটি বিষয় না বললেই নয় যে এত বড় একটা ঘটনা, এত বড় একটি দুর্ঘটনা, এটি কিন্তু আসলে মানসিকভাবেও একটি বড় ধরনের একটি প্রেশার ফেলে এবং যার কারণেই কিন্তু তাদের আসলে মানসিক অবস্থা কি এটা পর্যবেক্ষণ করার পরে কিন্তু এই 5 জনকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। কিছুক্ষণ পরই এখানে হসপিটালের যে পরিচালক মহোদয় তিনি এখানে ব্রিফিং করবেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে শুধু বার্ন ইনস্টিটিউট 33 জন না, এছাড়াও ঢাকা সিএমএইচে ভর্তি রয়েছেন 11 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন 1 জন। তো এই যারা এখনও অসুস্থ বা আহত রয়েছেন তাদেরকে সর্বোচ্চ প্রযুক্তি, সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টাই চলছে। আপনারা যেমনটি জানেন যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুর, চীন, ভারত, আরও 3টি দেশ কিন্তু এই আহতদের চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছিল। ইতোমধ্যে ভারতের যে 4 সদস্যের একটি চিকিৎসকের দল ছিল তারা কিন্তু গতকালই বাংলাদেশ ত্যাগ করেছেন এবং অন্যান্য দেশের যেসব চিকিৎসকরা এখনও রয়েছেন তারাও হয়তো পর্যায়ক্রমে বাংলাদেশ ত্যাগ করবেন। তবে সবকিছু মিলে আসলে আশা করা হচ্ছে যারা আহত রয়েছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সকালে উত্তরার নয়াপাড়া কবরস্থানে ওয়াকিয়া ফেরদৌস নিধি ও মরিয়ম উম্মে আফিয়ার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মোহাম্মদ আফনান ফাইয়াজের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনী। এ সময় দোয়া ও মোনাজাত শেষে নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা।
বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ রাত থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনায় অংশ নিতে সোমবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকটি চলবে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে আলোচনায় সরকারকে নেগোশিয়েবল এবং নন নেগোশিয়েবল বিষয় আলাদা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি বাণিজ্য বহির্ভূত বিষয়গুলো আলোচনার বাইরে রাখার পরামর্শ তাদের। তবে বিমান ক্রয় বাংলাদেশের অর্থনীতির জন্য কঠিন হবে বলে মনে করেন তারা। ট্যারিফের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তৌহিদুর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই আমরা। ট্যারিফ কমাতে গিয়ে এমন কোনো শর্ত মানা ঠিক হবে না যাতে দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায়, বলছেন এই অর্থনীতিবিদ। বাণিজ্য বহির্ভূত বিষয়গুলোকে সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিতরে এটাকে এড়িয়ে যাওয়া দরকার এবং বাণিজ্য সংক্রান্ত আলোচনার ভিতরেও যেটা দেখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত আমদানির করা গেলে ট্যারিফ কমবে সেই ধরনের বিষয়গুলোকে প্রাধিকার দেওয়া। বিমান ক্রয়ের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ঋণের জালে আবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। বড় আকারের আমদানির সুযোগ অনেক ধরনের পণ্যে রয়েছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান আমদানি করবে এবং অনেক ঋণ করে সেটা আমদানি করবে। কেননা ওই ঋণ নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা দুশ্চিন্তার ভিতরে, আর্থিক ঋণের বা দায়ভারের ভিতরে পড়া, সেটার কোনো সুযোগ নেই। আলোচনায় বেসরকারি উদ্যোক্তারাও থাকার সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ট্যারিফ বিষয়টা সেটা কিন্তু সরকার খুব সিরিয়াসলি বিষয়টা হ্যান্ডেল করতেছে। যুক্তরাষ্ট্রে তাদের তরফ থেকে আবার একটা লাইন আপ করে দেয় যে কারা কারা এখানে প্রতিনিধি দলের সদস্য হতে পারবেন। তারা যদি ব্যবসায়ীদেরকে অ্যালাউ করে অবশ্যই ব্যবসায়ীরাও যাবে, কারণ ব্যবসায়ীরা তো বার্গেনিং করেই তারা এক্সপোর্টার হয়েছে। গেল এপ্রিলে 14টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রধান উপদেষ্টার অনুরোধে তা 3 মাস স্থগিত করলেও 2% কমিয়ে 35% আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং বিমান ক্রয় করা ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের নতুন ট্যারিফ নীতিতে বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা সার আর LNG এটা আমরা স্টেডি ফ্লো রাখার জন্য আমরা এনশিওর করছি। তার বাইরে আইটি সেক্টরে একটা প্রোগ্রাম ছিল খুব ইম্পর্টেন্ট, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটা যে ডেটা সেন্টার করা যে সোরটা ওটা ইমপ্রুভ করা, আর আপনার বস্ত্র পাট মন্ত্রণালয় কয়েকটা ছিল এবং LNG এটাই মেইন। আজকে কোনো পণ্য সে ব্যাপারে আমাদের আলাপ করে নেই, চাল ডাল গম এগুলো। সংবাদের পর্যায়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে সারজা থাকছে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত 4, হামলার পর ঘাতকের আত্মহত্যা। এবং হংকংয়ের বিপক্ষে আসন্ন হোম ম্যাচে ফিনিশিং দুর্বলতা কাটিয়ে ওঠার পরামর্শ সাবেক ফুটবলারদের। জয়ের সম্ভাবনা দেখছেন হামজা দেরি।
বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে চীন কাজ করতে আগ্রহী। লক্ষ্যোন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা ও দেশগুলোর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। বাংলাদেশ চীন পাকিস্তানের সম্ভাব্য ত্রিপক্ষীয় উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে উন্নত সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে চায়। আমরা বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়া ও বাংলাদেশের নির্বাচন কখন হবে এ বিষয়ে কথা বলতে চাই না। এটি একান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দীর্ঘ 5 মাস 10 দিন পর ক্লাস শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে ক্যাম্পাসে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে স্বস্তি বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত করলে কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। এছাড়া ছাত্রদের হাতে লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। পরে 24 জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। তিনি বুয়েটের অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে। জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় 29 জুলাই মঙ্গলবার বিকেল 4টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 2য় তলার কনফারেন্স রুমে ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছে। প্রাণ হারানো দিদারুল ইসলাম নিউ ইয়র্কের পুলিশ বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে প্রায় ঘটছে বন্দুকধারীদের হামলার ঘটনা। এতে বাড়ছে আতঙ্ক। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ ঝরল অন্তত 4 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে হামলার ঘটনাটি ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম CNN। হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম পরিচয় নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি বংশোদ্ভূত 36 বছর বয়সী দিদারুল ইসলাম 3 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দায়িত্ব পালন করেছেন। নিহত পুলিশ কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও 2 সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র এরিক। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানান। Carrying an M4 rifle in his right hand, he walks towards the building's entrance. শেন ডেভন তামুরা নামের 27 বছর বয়সী একজন যুবক একটি M4 রাইফেল নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর সেখানে থাকা ব্যক্তিদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলার পর গুলি চালিয়ে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলেও জানিয়েছে টিশ। এ সময় হামলাকারীর গাড়ি থেকে আরেকটি পিস্তল, ম্যাগাজিন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, RTV। হংকংয়ের বিপক্ষে আসন্ন হোম ম্যাচে ফিনিশিং দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলাররা। ভারতের সঙ্গে ড্র আর সিঙ্গাপুরের কাছে হেরে গেলেও হংকংয়ের বিপক্ষে হামজাদের জয়ের সম্ভাবনাই দেখছেন তারা। তবে 2 ম্যাচের ভুলগুলো শোধরাতে না পারলে ভালো দল নিয়েও আগের মতোই আক্ষেপে পড়তে হতে পারে বলে মনে করেন সাবেকরা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব।
দেশের ফুটবলে চলছে নবজাগরণ। হামজা, শমিত, ফাহামিদুলদের ছন্দময় খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় বার্তা দিয়েছে দেড় যুগ মৃত্যুসজ্জায় থাকা ফুটবলের পুনর্জন্মের। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দৃষ্টিনন্দন খেলেও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে এই ম্যাচে হামজা তোপুরা বুঝিয়েছেন তারা এখন আর সহজ প্রতিপক্ষ নন। একই প্রতিযোগিতায় ঘরের মাঠে এবার প্রতিপক্ষ হংকং। হামজা শমিতদের সঙ্গে সে ম্যাচে থাকতে পারেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার কিউবা মিচেলো। তাই বাংলাদেশকেই ফেভারিট ভাবছেন সাবেক ফুটবলাররা। বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, অবশ্যই বাংলাদেশ আমি ফেভারিট মনে করব, কারণ এখন যেহেতু নতুন কিছু প্লেয়ার আসছে, সেটা হয়তো একটু সময় নেওয়ার কারণে হয়তো এরকম হচ্ছে, কিন্তু ডে বাই ডে যখন 2-1 ম্যাচ খেলবে টিমের অবস্থা অবশ্যই একটা ভালো অবস্থান দাঁড়াবে। হংকং এর সাথেও এর থেকে ভালো পারফরমেন্স দিবে তাদের। এখন যেটা দেখা গেছে যে টিমের ভিতরে একটা স্পিড কাজ করতেছে ওদের, আর আরো কিছু প্রবাসী প্লেয়াররা রিক্রুট হয়েছে। প্রবাসী প্লেয়াররা আসাতে টিমের শক্তিটা আগের চেয়ে অনেক ভালো। শুধু ফেভারিটের তকমা থাকলেই হবে না, প্রত্যাশিত সাফল্য পেতে কাটাতে হবে ফিনিশিং দুর্বলতা। সঠিক পরিকল্পনার পাশাপাশি শুধরাতে হবে আগের ম্যাচের ভুলগুলো। সিঙ্গাপুরের সাথে হয়তো আমরা হেরেছি, একটা পেনাল্টি পাই নাই। এছাড়াও আমাদের কিছু ভুল ছিল, কিছু সেটিং এ আমার মনে হয়েছে কিছু ভুল ছিল। এই ভুলের কারণে এগুলি কিন্তু সামনের যে ম্যাচে এই ভুলগুলি শুধরাতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি এইসব দলকে আমরা হারাতে পারবো। আমাদের হোমে খেলা, আমি আশা করি যে আমরা যে ফুটবল খেলছি, আমরা যে মিস্টেকগুলো করছি, এই মিস্টেকগুলো যদি আমরা না করি, তাহলে আমি আশা করি যে আমরা জেতার সম্ভাবনা আমাদের বেশি। টিমটা ভালো করছে, আমার মনে হয় যে আশা করতেছে ভালো। হংকং ভালো টিম, আমরা এর আগে যখন খেলেছি তখন কিন্তু হংকং এর সাথে আমরা 2-2 গোলে ড্র করেছিলাম। আমার কাছে মনে হয় যে এই টিমটা ফাইট করতে পারবে হংকং এর সাথে। এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামী 9 অক্টোবর হংকং এর বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।